আমেনা আক্তার ইতি জীবিকার টানে ময়মনসিংহ থেকে 2000 সালে সে ঢাকায় চলে আসে। তার বড় বোনের বিয়ে হয়েছিল এবং সে তার বড় বোন তার দুলাভাই সহ ঢাকায় গার্মেন্টসে চাকরি করত। তারপর সেও তার 5 ভাই বোনের মধ্যে সে মেজো ছিল। সেও ছোট ভাই বোনদের দেখাশোনা এবং বাবার কাছে কিছু টাকা পাঠানোর আশায় সেও এসে গার্মেন্টসে চাকরি নেয়। এর 2 বছরের মধ্যেই তার একটি ছেলের সাথে তার প্রণয়ের সম্পর্ক হয় এবং তারা দুজনে বিয়ে করে নেন। এরপর তাদের আরেক সংগ্রামের জীবন শুরু হয়। সে আমেনা আক্তার গার্মেন্টসে চাকরি করতো, তার হাজব্যান্ডও চাকরি করতো, কিন্তু তার হাজব্যান্ড ধরতে গেলে আর কি হাজব্যান্ড হিসেবে নামেই ছিল, কিন্তু কাজে সে অতটা ছিল না। তার কাজ ছিল খালি মায়ের কথা শুনে বউর সাথে ঝগড়া করা, মাঝে মাঝে বউ পেটানো, এটাই ছিল তার মেইন কাজ। এরপর সে এই সংগ্রামের মধ্যে দিয়ে 2টো সন্তানের জন্ম হয় আমেনা আক্তার ইতির। এরপর তার জীবনটা আরও কঠিন হয়ে যায়। এই বাচ্চাদেরকে পালা, গার্মেন্টসে চাকরি করা, ঘরের কাজ করা, কাজ সামলানো, তার অনেক অনেক সমস্যা হয়ে যায়। এরপর তার হাজব্যান্ড তো তার উপরে আছেই। এর কিছুদিন পরে একদিন এমন অবস্থা হয় যে তার হাজব্যান্ড তাকে অনেক পরিমাণ মারধর করে এবং সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং সে গার্মেন্টসে চাকরি করাটাও করতে পারছিল না। তো একদিন তাকে কেউ একজন বুদ্ধি দিল যে তুমি বাসায় একটা মেশিন নিয়ে সেলাইয়ের কাজ করো। তো সেও তার সেই মতেই কাজ করা শুরু করলো। এভাবে আশেপাশে সবাই লোকজন জানাজানি হতে সবাই তার কাছে জামা কাপড় সেলাই করতে আসতো। এরপরে যেহেতু সে গার্মেন্টসের কর্মী ছিল, তার হাতের ফিনিশিং অনেক ভালো ছিল। কিছুদিন পর তার কাজটা যখন খুব ভালো হতো, এরপরে সে একটা ছোটোখাটো একটা দোকান দিয়ে বসলো পাড়া মহল্লার ভিতরেই, এবং সেখানে আরও একজন লোক রাখলো কাটিং করার জন্যে। সে সেলাই করতো আর ওই লোকটা কাটিং করতো। এরপরে এরকম করতে করতে তার দোকানটা আরও বড় হলো। সে আরও 2জন লোক রাখতে পারলো, আরও 2টা মেশিন উঠাইতে পারলো এবং সে ছোট কিছু গজ কাপড়ও রাখা শুরু করলো। এভাবে আস্তে আস্তে তার ব্যবসাটা অনেক বাড়তে লাগলো। আর তার যে স্বামী, সে খালি নামে যে হ্যাঁ সে স্বামী হিসেবে ছিল পাশে, স্বামী হিসেবে পাশে থাকার কারণে তার আশেপাশের অন্য কেউ তাকে কিছু বলতে পারতো না। কেননা বাংলাদেশের মতো জায়গায় একটা হাজব্যান্ড ছাড়া একটা মানুষ টিকে থাকা খুব কষ্ট। সে ইচ্ছা করলে পারতো এই হাজব্যান্ডের ঘর থেকে বেরিয়ে আসতে, কিন্তু চায়নি। কেননা হাজব্যান্ডের ঘর থেকে বেরিয়ে এলেছে তো হয়তো আবার নতুন করে কোনো হাজব্যান্ডের ঘরে যেতে হবে, বা সেই হাজব্যান্ড ভালো হয় বা না হয়, থাক, এর চাইতে নিজের রুজি রোজগার নিজে করে চলতে পারলেই ভালো। তো এরপরে এখন তার অবস্থা এরকম, সে তার ছেলে মেয়েদের পড়ালেখা, ঢাকায় বাসা ভাড়া, দোকান ভাড়া, তার হাজব্যান্ডের চিকিৎসা, এমনকি তার সেই শাশুড়ি শ্বশুরের জন্য টাকা পয়সা পাঠায়, তার বাবা মার জন্য পাঠাইতে পারতেছে। তার ব্যবসাটা আল্লাহর রহমতে এতটা বড় আকারে হয়ে গেছে। তা আমরা অনেক সময় হেরে যাই, আমরা ধাক্কা খেলে উঠে দাঁড়াতে চাই না। তো এই গল্পটা তারই একটা উদাহরণ। সে পারতো তার বাচ্চা কাচ্চা নিয়ে বাবার বাড়ি যেয়ে উঠতে, কিন্তু তার বাবা অতটা অর্থসম্পন্ন ছিল না, তাই সে আর বাবার বাড়ি যায়নি। সে যে মনে করছে হ্যাঁ মেয়েদের জীবন কষ্টে কষ্টেই জীবন, আমি ঢাকা থেকেই কষ্ট করি, নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করি। এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যেন ভেঙে না পড়ি। আমাদের জীবনে ঝড় তুফান আসবেই, আসতেই থাকবে, আমরা যেন ভেঙে না পড়ি, আমাদের উঠে দাঁড়াতে হবে।